21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, শুধু একজনের স্বীকারোক্তিতে দণ্ড দেওয়া যায় না বলছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাসিনার পাশাপাশি জামায়াতও জড়িত অভিযোগ বিএনপি নেতাদের। জোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক ব্যালট ভাবনা। গণমাধ্যম নীতিমালায় স্বাধীনতা বাধাগ্রস্তের শঙ্কা সংবাদকর্মীদের। ইসির সঙ্গে মত বিনিময়, ভোটে এক আসনে 20টির বেশি বিলবোর্ড নয়, আচরণবিধিতে নতুন ধারা। হাসিনা জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে পুলিশকে দুদকের চিঠি। রাজি না থাকলেও দ্বিতীয়বার আইজিপি করা হয়, দাবি রাজসাক্ষী মামুনের। এবং ডাকসুতে সাইবার বুলিং করলে জরিমানা, ছাত্রত্ব বাতিলের ঘোষণা। ডাকসুতে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ডাকসুতে আপত্তিকর মন্তব্যে ছাত্রদল নেতা বহিষ্কার মামলা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের অপরাজনীতি জনগণ রুখে দিবে বলে মন্তব্য করেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে পিআরের নামে জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। ফেব্রুয়ারির শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। নানা ঘটনা ও ইস্যুতে এই ঘোষিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে বিভিন্ন সভা সেমিনারের বক্তব্যে শঙ্কা প্রকাশ করতে দেখা যায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন বানচালে হাসিনা ও ভারতের সাথে সুর মেলাচ্ছে জামায়াত। আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশে করবেন, ঠিক তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন? এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু অভিযোগ করেন, তারেক রহমান দেশে ফিরে যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, এজন্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, পিআরের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে। 96 সালে যদি সেদিন জামাত ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। সব সময় তার দুর্দিনে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। আজকেও পিআরের নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় বিএনপি নেতারা। যেই জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি সবাই। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। সংস্কার কিংবা জুলাই সনদ ঘিরে রাজনীতির নতুন মেরুকরণ শেষ পর্যন্ত
কি জোটের রূপ নেবে, নাকি বিএনপির বিপরীতে শুধু ইসলামপন্থীরাই জোটবদ্ধ হবে? এমন সব সমীকরণে জোটের রাজনীতিতে আগের মতো ব্যর্থ হতে চায় না ইসলামী আন্দোলন। জামায়াত বলছে রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন দুটি প্রক্রিয়াই খোলা রাখছে তারা। এদিকে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে আগ্রহী নয় এবি পার্টি। আর এনসিপি বলছে এই মুহূর্তে নতুন সংবিধান নিয়ে কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা করছে দলটি। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় ইসলামপন্থীদের রাজনৈতিক জোট। এ নিয়ে নানা বক্তব্য মতামত উঠে আসছে বিভিন্ন সভা সমাবেশে। আলোচনায় ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক ব্যালটে আনার বিষয়টিও। যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। ধর্মীয় মতভেদ ভুলে ভোটের মঞ্চে এক হতে চায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। এছাড়াও জোটের আলোচনায় আছে বেশ কয়েকটি ইসলামিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় জনমনে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আগের মতো জোটের রাজনীতিতে এবার ব্যর্থ হতে চান না তারা। বিএনপির পরে দেখেন ধারাবাহিকভাবে 2, 3, 4 সিরিয়ালে আছে ইসলামী সংগঠনগুলো। এখন ইসলামী সংগঠনগুলোর দিকে মানুষের প্রত্যাশা বেশি। এখন এককভাবে কোনো ইসলামী সংগঠন আসলে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থানে নেই, এটা আমরা সবাই বুঝি। এই জন্যে আমরা মানুষের এই যে প্রত্যাশাটা এটা রিয়ালাইজ করেই আমরা সকল ইসলামী সংগঠন আমরা চিন্তা করছি আগামী নির্বাচনে যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায়। তবে এই মুহূর্তে রাজনৈতিক জোটের বিষয় না ভাবলেও গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের বিষয় কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। পরে এটি রাজনৈতিক জোটে রূপান্তর হতে পারে বলে মনে করছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সে সংকট সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে অনেকগুলো দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আলাপ আলোচনা করেছি। সেই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে যদি অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয়, তাহলে আমরা একসাথে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে সেটা জোটে রূপান্তর হইতে পারে। এদিকে ঐক্যমত্য কমিশনে প্রধান সংস্কার নিয়ে ঘোষিত জোট না হলেও অনেকটা মেরুকরণ হয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন যেই প্রক্রিয়াই হোক, সে ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত। সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেই জায়গায়ও ঘোষিত জোট না হলে অনেকটা মেনুকরণ হয়েছে। সম্ভাবনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব, তারপরে নির্বাচনী বিষয়গুলো আমরা আলাপ আলোচনা ভিত্তিতে নির্ধারণ করব। তবে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে অনাগ্রহী এবি পার্টি। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে মধ্যপন্থী ও জুলাই আকাঙ্ক্ষা পোষণ করা দলের মধ্যে জোট হলে আগ্রহী তার দল। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা দেখেছি অতীতে কোনো নির্বাচনে ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয়, তাদের ইলেকশনের রেজাল্ট খুব ভালো হয় না। বরং ধর্মীয় দলগুলো যদি অন্য মধ্যপন্থী দলের অধীনে জোটে যায়, তাহলে তাদের রেজাল্ট ভালো হয়। ফলে ওইরকম কোনো জোট যদি হয় যে কোনো মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলোও থাকলো, অন্যান্য দলও থাকলো, সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে। রাজনৈতিক জোটের বিষয়টি অস্পষ্ট থাকলেও জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও গণপরিষদ কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সহাবস্থানে রয়েছে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। সেটা জোটে রূপান্তর হবে কিনা তা হয়তো নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বোঝা যাবে। ওমর ফারুক, এখন, ঢাকা। গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন মনে করে নির্বাচন কমিশন সহ কেউই আস্থার সংকটের বাইরে না, এটা জাতীয় সংকট। এই সংকট কাটাতে কমিশন ও গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে বলে জানান কমিশনার রহমানুল মাসুদ। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদন। জাতীয় নির্বাচন সামনে রেখে গণমাধ্যম নীতিমালা করেছে নির্বাচন কমিশন, কিন্তু অভিযোগ রয়েছে নীতিমালা তৈরিতে গণমাধ্যম কর্মীদের সাথেই আলোচনা করা হয়নি। এমনকি পুরনো নীতিমালার অনেক কিছুই বহাল রাখার অভিযোগ তুলেছেন সংবাদকর্মীরা।
গণমাধ্যম নীতিমালায় বলা আছে ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। 2 এর অধিক সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি থাকতে পারবেন না। নেওয়া যাবে না কারো সাক্ষাৎকারও। জানানো হয় ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। ইসিবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির মতবিনিময় সভায় গণমাধ্যম নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় বলে উল্লেখ করা হয়। কার্ডধারী গণমাধ্যম কর্মীদের ভোট কক্ষে প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বিধান বাতিল, গোপন কক্ষে অনিয়ম হলে ছবি তোলার বিধান যুক্ত এবং মনোনয়ন দাখিল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত তথ্য উন্মুক্ত রাখা সহ কয়েকটি প্রস্তাব নীতিমালার সংশোধনীতে সংযুক্ত করার দাবি জানানো হয়। লাইভ সম্প্রচার করতে দিচ্ছেন না, তো এটার আসলে যৌক্তিকতাটা কোন জায়গা থেকে আসলে এটা করা হয়েছে সেটা যদি আমাদের ক্লিয়ার করতেন। এই নীতিমালায় অংশীজনদের কোনো মতামত নেওয়া হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন এবং গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার কথার উপর গুরুত্ব দেন সভায় উপস্থিত নির্বাচন কমিশনাররা। আস্থা সংকট দূর করতে দুপক্ষেরই এগিয়ে আসার তাগিদ দেওয়া হয় মতবিনিময় সভা থেকে। এ সময় গণমাধ্যমের নীতিমালা সংশোধনে সাংবাদিকদের প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন তারা। আপনাদের যাতে সহজ হয়, অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এটি নিয়ে আরো আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, আপনাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা, ফিল্ডের অভিজ্ঞতা সবাই মিলে আরো মনে হয় যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আরএফইডির প্রস্তাব যাচাই বাছাই করে গণমাধ্যম নীতিমালা প্রয়োজনে সংশোধন করার কথা বলছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনে একজন প্রার্থী এক আসনে সর্বোচ্চ 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। একই সাথে ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার না রাখা সহ রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা এবার নতুন করে এমন বিধান যুক্ত করছে নির্বাচন কমিশন। সামাজিক মাধ্যমে এআই ব্যবহারে কড়াকড়ি আর নির্বাচনের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ থাকছে এবার। গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন প্রস্তাবের সমন্বয়ে এমন সব বিধিমালা যুক্ত করে ভোটিংয়ের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। এতে সামাজিক মাধ্যমে এআই ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া সহ আচরণবিধি মেনে চলার ব্যাপারে দলের কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে ইসি। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে এবার। দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পলাতক। আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় তহবিল আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। গেল 20 মার্চ জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6টি মামলা হয়েছিল। সেই মামলায় শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। জেরায় তিনি বলেন, রাজি না থাকলেও দ্বিতীয়বার তাকে আইজিপি করা হয়। আইজিপি করা নিয়ে গোপালগঞ্জ ইজম কেন্দ্রিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের এই ট্রাইব্যুনাল আইজিপি মামুনের
জেরা করা হয়। চৌধুরী মামুনকে জেরা করেছেন শেখ হাসিনা কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে মঙ্গলবার আইজিপি তার সাক্ষীর জবানবন্দিতে আওয়ামী লীগ শাসনামলে পুলিশের রাজনৈতিক প্রভাব গ্রুপিংয়ের কথা তুলে ধরেন। এবার জেরার সময় আইজিপি হতে চাননি বলে জানান। এমনকি আইজিপি হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে না করেছিলেন বলে জানান রাজসখী মামুন। আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। আমার বক্তব্য হলো যে আমার আসামি দ্বয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না। এখন পর্যন্ত যে জেরা সম্পন্ন হয়েছে তাতে মূলত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উনি জেরা কমপ্লিট করেছেন। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং লাইসেন্সিংয়ের পলিসির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে পরবর্তী ব্রিফিংয়ে তিনি একথা জানান। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই আইনের মাধ্যমে টেলিকমিউনিকেশন সেক্টর লাইসেন্সিংয়ের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী প্রথা বাতিল করা হয়েছে। প্রতিযোগিতামূলক ব্যবসার মাধ্যমে ভয়েস কল ও ইন্টারনেট সেবা সবার নাগালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। নতুন লাইসেন্সের মাধ্যমে কোম্পানিগুলোর মনোপলি নিয়ন্ত্রণ করা যাবে বলেও জানান বিশেষ সহকারী। এছাড়া খরচ কমার পাশাপাশি এবং গেটওয়েতে মাফিয়াদের যে নিয়ন্ত্রণ ছিল সেটিও কমে আসবে বলে জানান তিনি। এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করেছেন চিফ রিটার্নিং অফিসার। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। জানাবেন যে ব্রিফিংয়ে কি বলেছেন চিফ রিটার্নিং অফিসার এবং প্রচারণা কেমন দেখছেন ক্যাম্পাস? সাকিব, শুরুতেই প্রচারণার কথা বলি যে এই যে আজকে কিন্তু হচ্ছে ব্যাপকভাবে প্রচারণা করতে দেখা গেছে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে হলগুলোতে আমরা লক্ষ্য করেছি যে ব্যাপক প্রচারণা চলছে। তার পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই যে এখানেও কিন্তু ঠিক লাইব্রেরির সামনে এবং ডাকসুর অপোজিটে কিন্তু হচ্ছে এই মুহূর্তে প্রচারণা চলছে। সব প্রার্থী কিন্তু তাদের যেই লিফলেট আছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যারা কিনা হচ্ছে ভোট দিবে তাদের মধ্যে কিন্তু হচ্ছে বিতরণ করছে। ভোটার যারা আছেন তারাও কিন্তু নানা যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে তাদের যেই কাঙ্ক্ষিত প্রার্থী আছে তাকে কিন্তু বেছে নিচ্ছে বলে হচ্ছে এখানে আমরা শিক্ষার্থীদের সাথে যখন কথা বলি তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়াও নানা ধরনের অভিযোগ নিয়ে কিন্তু কথা হয়েছে নির্বাচন কমিশনে। সেখানে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা কথা বলেছে। তিনি কিন্তু জানিয়েছে যে অনেকেই হচ্ছে রঙিন পেপার যেটি কিনা হচ্ছে 7 ক ধারা আছে আচরণবিধি লঙ্ঘন, যে রঙিন পেপার বা রঙিন লিফলেট কোনো কিছু কিন্তু হচ্ছে ব্যবহার করা যাবে না। সেখানে কিন্তু হচ্ছে কিছু প্রার্থীর নামে অভিযোগ শোনা যাচ্ছে, তবে লিখিত অভিযোগ পেলে সেই ব্যাপারে কিন্তু কাজ করা হবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও কিন্তু হচ্ছে যে সাইবার বুলিং, সেই সাইবার বুলিংয়ের ক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে যদি কোনো সাইবার বুলিংয়ের ঘটনা
ঘটনা ঘটে সেটির কিন্তু হচ্ছে শাস্তি হবে 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল এবং ছাত্রত্ব বাতিল পর্যন্ত হতে পারে, এমন এই আইন কিন্তু হচ্ছে জানানো হয়েছে আজকে। এছাড়াও কিন্তু শুধুমাত্র ভোট গ্রহণের দিন 9 সেপ্টেম্বর বাদে বাকি সকল দিন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে জুলিয়াস সিজারের প্রার্থিতা ফিরে পেতে কিন্তু আপিল করা হয়েছে। সেই আপিলের কিন্তু এখন পর্যন্ত হচ্ছে কোনো কিছুই হয়নি। বলা হচ্ছে যে এই আপিলের ব্যাপারটি হচ্ছে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং এর পরবর্তীতে বোঝা যাবে আদতে তাদের যেই হচ্ছে প্রার্থিতা সেটিকে হচ্ছে ফিরে পাওয়া যাবে কিনা। এই ছিল আমার কাছে সাকিব এই ডাকসু নির্বাচনের সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে প্রার্থী এবং ভোটাররা। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলছেন 11 সেপ্টেম্বরের আগে যে কোনো দিন হতে পারে ডোপ টেস্ট। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের প্রচারণার 7ম দিনে ক্যাম্পাস জুড়ে চলছে প্রার্থীদের ব্যস্ততা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিন ভোটার তালিকা তৈরিতে প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি সংযুক্ত হলের ভোটার তালিকায় নাম না এসে ভিন্ন হলে এসেছে। সেই সাথে ডোপ টেস্ট করার সিদ্ধান্তকে সময়োপযোগী সিদ্ধান্ত বলছেন শিক্ষার্থীরা। চলতি মাসের 11 সেপ্টেম্বর হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। ডোপ টেস্ট করা হলে আমরা একজন যে আমাদের প্রতিনিধিত্ব করবে সে সৎ কিনা বা সে সিকিউর কিনা এটা আমরা বুঝতে পারবো। মাদকাসক্ত কিনা এটা আসলে আগে পরীক্ষা করা উচিত, কারণ ও যদি নিজেই মাদকাসক্ত থাকে তাইলে ও জাকসুতে এসে আমাদের জন্য কি কাজ করবে। সামগ্রিকভাবে প্রার্থীরা দাবি করল যে ডোপ টেস্ট হলে সব প্রার্থীর হোক। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্বাচনে 11 তারিখের আগে যেন সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া শুরু হয়েছে। দুপুর 2টা পর্যন্ত ভিপি পদে 1 জন, সিনেট প্রতিনিধি 1 জন এবং কার্যনির্বাহী সদস্য পদে 8 জন ফর্ম জমা দিয়েছেন। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ডোপ টেস্টের প্রতিবেদন সহ প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এরপর যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা প্রকাশ করবে ইসি। কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 17টি, আবাসিক হলে 754টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে নারী শিক্ষার্থীকে কটূক্তির অভিযোগে আনিসুর রহমান মিলনকে শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বাদী হয়ে দুপুরে নগরের মতিহার থানায় এই মামলাটি করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অবিলম্বে উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। দুপুরে নুরুল হক নূর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। আজকে যদি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয়, আগামীকাল আপনার পালা। সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে। সরকার শুধুমাত্র দায়সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না। কক্সবাজারের বাকখালী নদীর তীরবর্তী এলাকায় 4র্থ দিনে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএফ। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ, সেনাবাহিনী এবং আনসার সদস্য। সকাল 10টার পর থেকে নদীর পাড়ে শুরু হয় অভিযান। দুপুর পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয় প্রায় 70 স্থাপনায়। সময় বিআইডব্লিউটিএর পরিচালক জানানো উচ্ছেদে যতই বাধা আসুক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গেল 2 দিনে উচ্ছেদ অভিযানে বাধা দেয় 11 জনের নাম উল্লেখ সহ 350 থেকে
400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিআইডব্লিউটিএ। গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। নেই এডিস মশার প্রজনন ক্ষেত্র নিরোধে কার্যকর পদক্ষেপ, যার ফলে স্থানীয়দের ঝুঁকি বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহী বিভিন্ন রোগের। যদিও সিটি কর্পোরেশন বলছে আগামী 3 মাস মশক নিধনের কার্যকর পদক্ষেপ নিচ্ছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে সিলেটে মশার উৎপাত তীব্র আকার ধারণ করেছে। নগরবাসীর অভিযোগ, ড্রেন খালনালা নিয়মিত পরিষ্কারের অভাব ও মশক নিধনের ঔষধ না ছিটানোয় প্রতিনিয়ত বাড়ছে মশা। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় মশাবাহিত রোগে আক্রান্তের পাশাপাশি আছে ডেঙ্গুরও আতঙ্ক। মশাও অতিরিক্ত বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, চিকুনিয়া বাড়ছে। প্রচন্ড মশা, সন্ধ্যাবারে বাইরে বসা যায় না, ঘরের ভিতরে কোয়েল জ্বালালো কোয়েলও তো যায় না। তারা যায় কিন্তু রেগুলার মশা কোনো ওষুধ মিলে না, অনেক মানুষ বেমারি আছে। এদিকে গত 1 বছরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 17 জন। বর্তমানে হাসপাতালটিতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি না থাকলেও 2টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য 8টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 8 মাসের হিসাবটা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে ভর্তি হয়েছে টোটাল অ্যাডমিটেড পেশেন্ট 17 জন। এর মধ্যে আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে আমাদের এখান থেকে বিদায় নিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন বলছে সবগুলো ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না হলেও তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জনবল ও আর্থিক সংকট। আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সিলেটে উল্লেখ করার মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও নাগরিক সুরক্ষায় নিয়মিত মশক নিধন জরুরি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মশক নিধনের জন্য। তো এই কার্যক্রমটা আমরা প্রত্যেক বছরই করি। গত বছরও প্রায় 13,000 হাউসহোল্ড আমরা গিয়েছি। এবার আমাদের টার্গেট আছে আমরা 15,000 হাউসহোল্ডে যাব এবং আমাদের এই কার্যক্রম 3 মাস ব্যাপী চলমান থাকবে। এই ডেঙ্গু বা চিকনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা এবং এটাকে অব্যাহত রাখা। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে কেউ মারা যায়নি। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট 137 জন। গুলজার আহমেদ, এখন সিলেট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করতে একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠন করতে চায় সংগঠনটি। এদিকে গাজায় হামলায় আরও জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে একদিনে উপত্যকা জুড়ে প্রাণ হারিয়েছে অন্তত 73 ফিলিস্তিনি। আইডিএফের সামরিক অভিযানের মুখে উপত্যকাটির উত্তরাঞ্চল ছাড়তে বাধ্য হচ্ছে বাসিন্দারা। পাশাপাশি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলের আওতায় নেয়ার জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজারাল স্মোট্রিচ। পরিকল্পনাটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদনও চেয়েছে তিনি। বিসিবিতে 2 দশক পর অনুষ্ঠিত হচ্ছে সাবেক ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচন। 11টি পদের মধ্যে 10টিতে প্রার্থীরা জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন হচ্ছে কেবল সভাপতি পদে। এই পদে লড়ছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বিসিবি প্রাঙ্গণে ভোট শুরু হয় বিকেল 3টায়। নির্বাচনে পর্যবেক্ষণে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল। নির্বাচনের আগে একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সভা শেষেই শুরু হয় নির্বাচন। আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, বিকজ এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি, তারপরে যে কাজগুলো ওগুলা মনোযোগ দিতে হবে। দুইজনের কাছ থেকেই দুই রকম আমরা আশা করতে পারি। সেলিম শাহেদ ভাই অফিসিয়ালি খুবই স্ট্রং, মানে উনি এইসব ব্যাপার জানে, উনি কি স্টেপ নেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম আমাদের মিথুন যে আছে ও কিন্তু এখনকার নিডসগুলো সবগুলো ওর কাছে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার, বিকজ ও যেহেতু খেলার মধ্যে আছে। তো যেই হোক না কেন আমার মনে হয় যে একটা পজিটিভ ভাইব ফেলবে এবং
প্লেয়ারদের তরফ থেকে যে ধরনের প্রবলেম আসলে এর আগে ফেস করেছে বা আরও অনেক আগে ছিল, ওইগুলো আস্তে আস্তে সমাধানের দিকে যাবে। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, শুধু একজনের স্বীকারোক্তিতে দণ্ড দেওয়া যায় না বলছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাসিনার পাশাপাশি জামায়াত জড়িত, অভিযোগ বিএনপি নেতাদের। জোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক বেলট ভাবনা। গণমাধ্যম নীতিমালায় স্বাধীনতা বাধাগ্রস্তের সংখ্যা সংবাদকর্মীদের। ইসির সঙ্গে মতবিনিময়, ভোটে এক আসনে 20টির বেশি বিলবোর্ড নয়, আচরণবিধিতে নতুন ধারা। হাসিনা জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে পুলিশকে দুদকের চিঠি। রাজি না থাকলেও দ্বিতীয়বার আইজিপি করা হয় দাবি রাজসাক্ষী মামুনের। এবং ডাকসুতে সাইবার বুলিং করলে জরিমানা ছাত্রত্ব বাতিলের ঘোষণা। ডাকসুতে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ডাকসুতে আপত্তিকর মন্তব্যে ছাত্রদল নেতা বহিষ্কার মামলা। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন.tv।